এক্সাম প্রিপারেশান স্টার্ট গ্রুপের পক্ষ থেকে আমি আজ সংবিধান ও অর্থনীতির বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করছি সেট 3-তে। এই জিকেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এমন গুরুত্বপূর্ণ জিকে। এই জিকেগুলো যেমনি আইসিডিএস, মেন, রেল, গ্রুপ ডি, এনটিপিসি এবং পুলিশ প্রভৃতি চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তেমনি অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলো রয়েছে সেগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমরা দেখে নেব এই গুরুত্বপূর্ণ জিকেগুলো কি কি, এবং এই জিকেগুলোর প্রত্যেকটা জিকের সঙ্গে আমি ব্যাখ্যা লিখে দিয়েছি। তোমরা প্রত্যেকটা জিকে জানার সঙ্গে সঙ্গে এর রিলেটেড আর অন্যান্য যে ধরনের জিকে হয় সেগুলো এই ব্যাখ্যার মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এবার দেখিনি জিকেগুলো কী কী রয়েছে। প্রথম জিকেটি রয়েছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। অপশান এতে কি রয়েছে? অপশন এতে রয়েছে 40 নং ধারা, বিতে রয়েছে 41 নং ধারা, সিতে রয়েছে 42 নং ধারা, আর ডিতে রয়েছে 43 নং ধারা। কী হবে সঠিক অ্যান্সারটি? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে এটা 40 নং ধারা। আমরা এবার জানব যে 40 নং ধারা সম্পর্কে বেশ কিছু কথা। এই 40 নং ধারাতে বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েতের হাতে আরও ক্ষমতা তুলে দিতে হবে। কেন? যদি আরও ক্ষমতা তুলে দেওয়া হয় তাহলে তারা আরও স্বাধীনভাবে তারা কাজ করতে সক্ষম হবে। এই বিষয়গুলো বলা হয়েছে এই 40 নং ধারাতে। নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের প্ল্যানিং কমিশন সর্বপ্রথম কোন পরিকল্পনাকালে বিকেন্দ্রীকৃত পরিকল্পনা চালু করে? এবার বিকেন্দ্রীকৃত পরিকল্পনা কি আমরা সেটা জানছি পরে। তার আগে আমরা অপশনগুলো দেখে নিই। অপশন এতে ষষ্ঠ পরিকল্পনাকালে, বি সপ্তম পরিকল্পনা, সি দশম, ডিতে কোনোটিই নয়। কি হবে এক্ষেত্রে? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে উপরের কোনোটিই নয়। কেন উপরের কোনোটিই নয় আমরা একটু জেনে নিই। তার কারণ যে এই বিকেন্দ্রীকৃত পরিকল্পনা এইটা চালু করা হয় অষ্টম পরিকল্পনায়। অষ্টম পরিকল্পনার পূর্বে আমি এখানে বিভিন্ন তথ্য দিয়ে দিয়েছি যে অষ্টম পরিকল্পনার আগে পর্যন্ত পরিকল্পনার চূড়ান্ত রূপ দিত কে? কেন্দ্র ও রাজ্য সরকার। অষ্টম পরিকল্পনার এটা সংশোধন করা হলো। সংশোধন কততম সংশোধন করা হলো? 73 ও 74তম সংশোধন। সেইটা গৃহীত হওয়ার পর কেন্দ্র রাজ্যের পাশাপাশি কার হাতে ক্ষমতা প্রদান করা হলো? পঞ্চায়েতের হাতে। আর এটা কবে করা হয়েছিল? সেই সালটি ছিল 1992 সাল। 1992 সালে এই 73-74তম সংবিধান সংশোধনীর পর কি করা হলো? কেন্দ্র রাজ্যের পাশাপাশি পঞ্চায়েতের হাতেও ক্ষমতা যে তুলে দেওয়া হলো, এটাই হলো এই যেটা বিকেন্দ্রীকৃত সেটাই বলা হয়েছে যে কোন পরিকল্পনাকালে বিকেন্দ্রীকৃত পরিকল্পনা চালু হয়। তাহলে আমরা জানলাম কবে, সেটা হচ্ছে অষ্টম। নেক্সট প্রশ্ন রয়েছে, ভারতবর্ষে বার্ষিক পরিকল্পনা কোন সময়কালে করা হয়? বার্ষিক পরিকল্পনা মিন্স এক বছরের জন্য। আমরা জানি যে এই পঞ্চবার্ষিক পরিকল্পনা 5 বছরের জন্য করা হয়েছিল, কিন্তু কোনো একটা সময়ে 1 বছরের জন্য করা হয়েছিল। সেটা কোন সময়কালে এটা করা হয়েছিল? আমরা অপশনগুলো দেখে নিই। 1969 থেকে 71, বিতে রয়েছে 1966 থেকে 1969, আর সিতে রয়েছে 1968 থেকে 70, আর ডিতে রয়েছে উপরের কোনোটিই নয়। কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার 1966 থেকে 69। সো বি ইজ রাইট অ্যান্সার। এবার আমরা জেনে নেব একটু তথ্য এই বার্ষিক পরিকল্পনা বা 1966 থেকে 1969 সাল এই সময়কাল। এই 1966 থেকে 69 কাল এই সময়কালটাকে বলা হয় প্ল্যান হলিডে। এই সময়কালে কিন্তু কোনো
পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়নি। এই সময়কালে কি করা হয়েছিল? কিছু বার্ষিক পরিকল্পনা করা হয়, অর্থাৎ 1 বছরের জন্য পরিকল্পনা করা হয় এবং এই বার্ষিক পরিকল্পনার মাধ্যমেই উন্নয়ন গঠনের চেষ্টা করা হয়। যে তথ্যগুলো আমি এখানে দেখো লিখে দিয়েছি, তোমরা এইটুকু একটু দেখে নেবে। নেক্সট, পরবর্তীতে রয়েছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয় বৃদ্ধির হার কি ছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয় বৃদ্ধির হার কী ছিল? অপশন এতে 5%, বিতে 10%, সিতে 18% আর ডিতে আছে উপরের কোনোটিই নয়। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে কি? 8টা, অর্থাৎ 5%। অর্থাৎ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয় বৃদ্ধির হার ছিল 5%। এবার আমরা বেশ কিছু ইনফরমেশন জানবো। কি এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলো দেখি কোন সালে গ্রহণ করা হয়েছিল? এটা হয়েছে 1951 সাল, যেটা দেখো আমি লিখে দিয়েছি। এবার এই যে পরিকল্পনা 1951 সালে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল, এই পরিকল্পনাতে কোন ক্ষেত্রে জোর দেওয়া হয়েছিল এটা আমাদের জেনে নেওয়া দরকার। এখানে জোর দেওয়া হয়েছিল প্রধানত প্রাইমারি সেক্টর যেগুলো রয়েছে, সেই প্রাইমারি সেক্টরের যাতে বিকাশ ঘটে তার উপরে এই পরিকল্পনায় মূলত জোর দেওয়া হয়েছিল। আর এটার সালটা কত ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার? 1951 থেকে 1956 সাল। নেক্সট, পরবর্তী প্রশ্নটি কী আছে আমরা দেখিনি। নীতি আয়োগ কিভাবে গঠিত হয়েছে? নীতি আয়োগ কিভাবে গঠিত হয়েছে? অপশনগুলো দেখিনি। অপশান এ, কেন্দ্রীয় ক্যাবিনেটের সিদ্ধান্তের ফলে। বি, ভারতের সংবিধানের সংশোধনীর ফলে। সি, উপরের দুটোই সত্য। ডি, উপরের কোনোটিই সত্য নয়, অর্থাৎ উপরের কোনোটির দ্বারাই হয়নি। অ্যান্সার হবে ডি, উপরের কোনোটিই ঠিক নয়। এবার নীতি আয়োগ কে করে, কবে গঠিত হয় আমরা একটু জেনে নিই নীতি আয়োগ সম্পর্কে। এখানে আমি তথ্য দিয়েছি যে এই নীতি আয়োগ কিন্তু গঠিত হয়েছে ভারত সরকারের এক আদেশ বলে। ভারত সরকার তিনি এটি করেছেন। তবে এটা কবে সালে হয়? যেমন 2014 সালে যখন নরেন্দ্র মোদী ক্ষমতা আসে তখনই এই নীতি আয়োগ গঠন করা হয়। তাহলে আমরা জানলাম কোন সরকার করে এটা এবং কখন এটা করা হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত? অপশন এতে 7, বিতে 18, সিতে 15, ডিতে 20। কী হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সারটি হবে ডি, 20। তবে একটু বলে রাখি প্রসঙ্গক্রমে, এই কমিটির বর্তমান সদস্য সংখ্যা 20 হলেও হতে পারে কিন্তু পাবলিক অ্যাকাউন্ট কমিটির সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে 22। এই যে 22, এই 22-র মধ্যে লোকসভার হতে পারে সদস্য সংখ্যা সর্বোচ্চ 15 আর রাজ্যসভার হলো 5। দেখো এখানে লিখে দিয়েছি আমি যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা বর্তমানে 20 হলেও সর্বাধিক হতে পারে 22। এর মধ্যে লোকসভা কত? 15 আর রাজ্যসভা কত? 17। এবার আমরা জানবো যে এর কার্যকালের মেয়াদ, অর্থাৎ এই লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি কতদিনের জন্য গঠিত হয়। এইটা কিন্তু গঠিত হয় 1 বছরের জন্য। আর এই কমিটির যিনি চেয়ারম্যান নিযুক্ত হন তাকে নিযুক্ত করেন স্পিকার। এই কমিটির চেয়ারম্যানকে নিযুক্ত করেন স্পিকার। নেক্সট প্রশ্ন, ভারতের পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না? অপশান এ, প্রধানমন্ত্রী। বি, লোকসভার অধ্যক্ষ। সি, ভারতের রাষ্ট্রপতি। ডি, ভারতের অর্থমন্ত্রী। কী হবে সঠিক অ্যান্সারটি? সঠিক অ্যান্সারটি হবে ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো অর্থ বিলই পেশ করা যায় না। এবার আমরা আরও কিছু তথ্য এখান থেকে জেনে নেব। তথ্যগুলো কি? তথ্যগুলি দেখো নিচে আমি লিখেও দিয়েছি
যে রাষ্ট্রপতির সম্মতি ছাড়া রাজ্যসভার অর্থ বিল সংশোধনে আনা যায় না। আরও ইম্পর্টেন্ট তথ্য, রাজ্যসভা কেবলমাত্র অর্থ বিলের ব্যাপারে তিনি কি করতে পারে, পরামর্শ দিতে পারে, তবে তা গ্রহণ করা হবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে কিন্তু লোকসভার উপরে। তাহলে আমরা জেনে গেলাম বিভিন্ন তথ্যগুলো। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অধ্যায়ে নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছে? অপশন এতে অধ্যায় 1, বিতে অধ্যায় 2, সিতে অধ্যায় 3 আর ডিতে হয়েছে অধ্যায় 4। কি হবে সঠিক অ্যান্সারটি হবে অধ্যায় 2। অধ্যায় 2তে এই নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছে। নাগরিকত্ব সম্বন্ধে আরও বলা হয়েছে পার্ট 2তে যে কতগুলো ধারা থাকবে সেই ধারাগুলো এখানে উল্লেখ করেছি। ধারাগুলো হবে 5, 6, 8 আর হচ্ছে 9। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা সম্বন্ধে বলা হয়েছে? ধারা 15, ধারা 16, ধারা 17। এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে ধারা নম্বর 17। আর কি বলেছি, এখানে পরিষ্কার বলা হয়েছে যে এটা অস্পৃশ্যতা হবে। অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই জোরদার করতে ভারতীয় সংসদ আনটাচেবিলিটি আইন পাশ করে 1955 সালে, আর এই আইন কার্যকরী হয় জুন 1955 সাল থেকে। আর এই আইনটি পুনরায় সংশোধন করা হয় 1976 সালে। তখন এর নামকরণ কি করা হয়েছিল? নামকরণ করা হয় প্রোটেকশন অফ সিভিল রাইট অ্যাক্ট। তাহলে আমরা জেনে গেলাম যে এই যে অস্পৃশ্যতার জন্য যে ধারা সেটা হলো 17, আর সেটা কবে পাশ হয়? হলো 1955 সালে, আর সেটা কার্যকরী হয় 1955 সালের 1 জুন থেকে। আর এটা সংশোধন হয় কত সালে? 1976 সালে। তখন এর নামকরণ কি করা হয়েছিল? প্রোটেকশন অফ সিভিল রাইট অ্যাক্ট। পরবর্তী প্রশ্ন বা আজকের লাস্ট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার প্রদান করা হয়েছে? অপশন এতে ধারা 16, বিতে ধারা 17, সিতে ধারা 18, ডিতে ধারা 19। কি হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে 19। এই 19 নং ধারায় বলা হয়েছে যে বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারের অর্থ হলো নিজের ভাবনা চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা। আর এই বিষয়টির উপরে কিন্তু কোনো নিয়ন্ত্রণ আরোপ করা চলবে না। আমরা জানলাম আজকের বেশ গুরুত্বপূর্ণ জিকে। এই জিকেগুলোর প্রত্যেকটা জিকেই আমি এখানে ব্যাখ্যা লিখে দিয়েছি, এবং এটা লিখে এরপরে দেয়া হবে কি না এটা সম্পূর্ণই নির্ভর করছে তোমাদের উপর। যদি তোমরা কমেন্ট বক্সে এই সম্পর্কে মত প্রকাশ করো এটা লেখার জন্য, আমি তাহলে এভাবে লিখে দেব। আর না হলে যেভাবে আগের ক্লাসগুলোতে বলে দিতাম সেইভাবেই এইগুলো না লিখে অ্যান্সারগুলো মুখে বলে দেব। যদি দেখি তোমরা কোনো কমেন্ট করছো না বা লেখার কথা বলছো না, তাহলে আমি আবার এগুলো বলে দেব। ওকে, থ্যাংক ইউ। ওকে।